1,33,14,000 টাকা আমার কাছে অবৈধ টাকা আছে, অথবা অপ্রদর্শিত টাকা আছে, অথবা যে ভাষায় বলেন। তাহলে আমার প্রশ্ন, তার আমলে ভুল যদি হয়, তার আমলে তিনি প্রদর্শন করলেন না কেন? এবং যদি তত্ত্বাবধায়ক সরকার যদি না আসতো, তাহলে কি এইটা কি তিনি কখনো প্রদর্শন করতেন? আমার প্রশ্ন রয়ে গেল জাতির কাছে, আমার প্রশ্ন রয়ে গেল পরবর্তীতে রবি ভাইয়ের কাছে। আমাদের মধ্যে প্রচুর দুর্নীতিবাজ আছে, বেনজিরের মতো আরো বেনজির আছে, এবং সরকারের মধ্যে আরো অনেক লোক এরকম আছে। আমি এরকম ঢালাও ভাবে বলবো না যে আমার সরকার সব 100% পারফেক্ট, অথবা আমার সরকারের লোকজন সবই ভালো। এরকম রাজনীতি, এরকম রাজনীতির সংস্কৃতি আমি পোষণ করি না। আমি মনে করি হ্যাঁ, বেনজির দুর্নীতি করছে, বেনজিরের মতো আরো ব্যক্তি আছে, এবং এদের বিরুদ্ধে চরম সাজা হওয়া উচিত, রাষ্ট্রকে আরো কঠোর হওয়া উচিত। বেনজির আহমেদকে আমি বলবো যে তিনি দোষী, একজন যে পালিয়ে গেছে তাকে নিঃসন্দেহে অভিযোগ ওঠা মাত্রই দোষী বলা যায়, যিনি বিচারের সম্মুখীন হওয়ার আগে দেশ থেকে পালিয়ে যান, তাকে নির্দ্বিধায় বলা যায় যে তিনি দোষী এবং তিনি দুর্নীতি করেছেন, না হলে তিনি এভাবে পালিয়ে যাবেন কেন দেশ থেকে? আমি প্রথমে আমার দর্শক, শ্রদ্ধেয় দর্শক যারা অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি দর্শক দাউদ, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতিকে চোর বলে তিনি সম্বোধন করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি খুব বেশি বলতে চাই না, ছোট মানুষ, আমাদের সন্তান তুল্য। আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের বাক্য চয়ন থেকে তিনি বিরত থাকবেন। তো আমি মনির ভাই প্রবাসীদের সম্পর্কে বাজেটে কিছু নিয়ে সুন্দর কথা বলেছেন, আমি তাকে সেলুট জানাই। এবং আমি শুধু তাকে এটাই বলতে চাই, প্রবাসীদের অধিকার নিয়ে, প্রবাসীদের প্রণোদনা, বিভিন্ন অধিকার, হয়রানি বন্ধ এবং প্রবাসীদেরকে অধিকার নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে যাতে আমাদের অংশগ্রহণ থাকে, এই নিয়ে আমি একমাত্র পৃথিবীর মধ্যে আমি রিট করেছিলাম। যে রিটটা শুনানিতে আপনারা সবাই জানেন, আমার নিজের টাকায়, নিজের উদ্যোগে, নিজের অর্থে নিজে আমি রিট করেছিলাম, যে রিটটা শুনানি করতে সরকার বিব্রত বোধ করেছেন। তারপরে আর অগ্রসর হয়নি। আমার আশা আছে যে এটা নিয়ে আমি ভবিষ্যতে অগ্রসর হব। এবং আমি এই সম্পর্কে আমার মনির ভাই যে কথা বলেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে প্রতিটা সরকারের আমলেই আমার প্রবাসীরা, যারা এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, প্রায় 25 বছরে $25 বিলিয়ন দিয়ে যারা এই দেশটাকে সমৃদ্ধ করে, যাদের অর্থ ছাড়া এই দেশ অচল, কিন্তু তাদের সম্পর্কে আসলেই আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গা বলেছি, এবং শেষ পর্যন্ত আদালতে গিয়েছি। এবং আমি আমার শ্রদ্ধেয় এই দর্শকের সাথে সম্পূর্ণ একমত যে আমার প্রবাসীরা, আমি নিজেও একজন প্রবাসী, এবং আমার প্রবাসীরা আসলেই আমাদের দেশ থেকে আমরা বঞ্চিত। তো এই বিষয়ে আপনাকে এই প্রসঙ্গটা তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সোহেল ভাই, আপনি বলেছেন বিমান বর্জন করার জন্য, তবে আর একটু দায়িত্বশীল হলে ভালো হয়। যে বর্জন শব্দটা, আমাদের বিমান, এই আমাদের এই সংস্থাটা তো শুধু আওয়ামী লীগের নয়, সংস্থাটা দেশের, রাষ্ট্রের। বাংলাদেশ বেসরকারি বিমান সংস্থা, এটা রাষ্ট্রের। আমার মনে হয় এই কথাগুলো কোন সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বলাটা বোধহয় সমীচীন নয়। কোন বর্জন, বিমানে চড়া নিয়ে, এগুলো রাষ্ট্রীয় সংস্থাগুলো সম্পর্কে আমাদের একটু দায়িত্বশীল মন্তব্য করাটা উচিত। তো এখন আসি আজহারুল ইসলাম ভাই, আপনি খালেদা জিয়ার কালো টাকা সম্পর্কে বলেছেন, আমার রবি ভাই বলেছেন, আমার ডক্টর হাসনাদুজ্জামান ভাই বলেছেন যে অপ্রদর্শিত আয় আর কালো টাকার মধ্যে পার্থক্য। ঠিক আছে, অনেক ভাবে আপনারা চেষ্টা করেছেন যে আমাদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সম্পর্কে তাদের একটু ছাড় দেওয়ার চেষ্টা করেছেন যে এটা কালো টাকার মধ্যে পড়ে না। এখন আমার প্রশ্ন, আমি বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলাম, গভীরভাবে দেখলাম। দেখুন, বেগম খালেদা জিয়া 1,33,14,710 টাকা কালো টাকাকে সাদা করেছেন 2007 সালের 6 আগস্ট, যে সময়টা ছিল তত্ত্বাবধায়ক সরকার। এবং
তিনি যে আমলের কর দিয়েছেন 4 বছরে 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তিনি কিন্তু কোনো কালো টাকা, তার অপ্রদর্শিত আয় ছিল বলে তার আমলেও, বেগম খালেদা জিয়ার আমলেও তিনি কোনো উল্লেখ করেন নাই। যে এই 4 বছর কিন্তু তিনি উল্লেখ করেন নাই যে এটা আবার ভুল হয়ে গেছে, এইটা আবার বেতনের টাকাটা আমি এটা প্রদর্শন করতে ভুলে গেছি, ঠিক আছে এই যে পরবর্তী বছরে করে আমি দিয়ে দিলাম। তিনি 4 বছর কিন্তু কর দেন নাই, 4 বছর কিন্তু এটা গোপন ছিল। 2007 সালের 6 আগস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার এগুলোকে চুলচেরা ভাবে বিভিন্ন জায়গায় ধরা শুরু করলো, সেই সময় তিনি অন্যান্য মানুষগুলোর মতো তিনিও বললেন যে আমার কাছেও এই যে কত 1,33,14,000 টাকা আমার কাছেও অবৈধ টাকা আছে, অথবা অপ্রদর্শিত টাকা আছে, অথবা যে ভাষায় বলেন। তাহলে আমার প্রশ্ন, তার আমলে ভুল যদি হয়, তার আমলে তিনি প্রদর্শন করলেন না কেন? এবং যদি তত্ত্বাবধায়ক সরকার যদি না আসতো, তাহলে কি এইটা কি তিনি কখনো প্রদর্শন করতেন? আমার প্রশ্ন রয়ে গেল জাতির কাছে, আমার প্রশ্ন রয়ে গেল পরবর্তীতে রবি ভাইয়ের কাছে, যে 4 বছর পরে তিনি বুঝলেন যে টাকা আমার কাছে অপ্রদর্শিত। তো আমার মনে হয় যে এইটা একটা আরেকটা বিষয় হলো যে একটা সরকার প্রধান ভুল হইতে পারে, একটা জনগণের 1 বছর ভুল হইতে পারে, 1 বছরে ভুল হইতে পারে যে ঠিক আছে এটা আমার ভুল, কিন্তু একটা সরকার প্রধান এবং সরকারের মন্ত্রীগুলো পর পর প্রতি বছর কিভাবে ভুল করতে পারে, যে এটা আমি প্রদর্শন করতে ভুলে গেছি, অথবা আমার এই আয়টা আমি দেখাতে ভুলে গেছি। একটা সরকার প্রধান কাছে কি এটা আশা করা যায়? একটা তাই যাই হোক, আমি মনে করি যে এটা আমার হাসনাত ভাই এবং আমার শ্রদ্ধেয় দর্শক আজহারুল ইসলাম ভাই, এই সরকারের মানে আগের সরকারের ভুলগুলো আপনার চোখে পড়ছে, কিন্তু এই সরকারের কোনো ভুল আপনার চোখে পড়ছে না? বা আপনি বেনজির আহমেদ, আজিজ আহমেদের কোনো কথাও আমরা শুনতে পাই না, বেনজির আহমেদ আনোয়ার এই সরকারের আমলে যে কিন্তু আমরা শুনতে পাইনি। তো এই সরকারের আমলে যে, না আপু আমি এরকম কখনোই বলবো না এই সরকারের আমলে দুর্নীতিবাজ নাই, আমি আমার সরকারের মধ্যে দুর্নীতিবাজ নাই, আমি এরকম বক্তব্য কখনো দেইও না, দেবও না। আমি মনে করি হ্যাঁ আমাদের মধ্যে প্রচুর দুর্নীতিবাজ আছে, বেনজিরের মতো আরো বেনজির আছে, এবং সরকারের মধ্যে আরো অনেক লোক এরকম আছে। আমি এরকম ঢালাও ভাবে বলবো না যে আমার সরকার সব 100% পারফেক্ট, অথবা আমার সরকারের লোকজন সবই ভালো। এরকম রাজনীতির সংস্কৃতি আমি পোষণ করি না। আমি মনে করি হ্যাঁ বেনজির দুর্নীতি করছে, বেনজিরের মতো আরো ব্যক্তি আছে, এবং এদের বিরুদ্ধে চরম সাজা হওয়া উচিত, রাষ্ট্রকে আরো কঠোর হওয়া উচিত আগেই ছিল। এই তাকে তিনি যে দেশ ত্যাগ করেছেন এটাও আমাদের জন্য সঠিক নয়, এবং তিনি আমার দেশ থেকে এত বড় দুর্নীতি করে। আজিজ আহমেদের ব্যাপারে আমি একটা পত্রিকায় একদিন দেখেছি, তো কাজে আমি হাসনাত ভাইয়ের বক্তব্যটা এখানে আমি উত্থাপন করতে চাই, যে একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠার অর্থ এই নয় যে তিনি দোষী। তো কাজে তার বিরুদ্ধে একটা দোষ উঠেছে এবং এর আগে উঠেছে, কিন্তু তিনি তো পালিয়ে যাননি, তিনি তো দেশে আছেন। যে কেউ মামলা করতে পারেন, যে কেউ এ বিষয় নিয়ে কথা বলতে পারেন, যে কেউ আজকালকার টক শো, বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় দেখা যাক তার বিরুদ্ধে একটা পত্রিকায় একটা বার প্রতিবেদন এসেছে বলেই তিনি যে দোষী এই কথাটা আমরা এখনো বলতে পারি না। হয়তো তিনি দোষী, হয়তো নয়, নির্ভর করবে আইন, আদালত এবং সব ধরনের বিচার বিশ্লেষণের পরে। আমার কানেকশন কি আছে? হ্যাঁ আপনি এখন আছেন, আপনার কানেকশন হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আমি বেনজির আহমেদকে আমি বলবো যে তিনি দোষী, একজন যে পালিয়ে গেছে তাকে নিঃসন্দেহে অভিযোগ ওঠা মাত্রই দোষী বলা যায়, যিনি বিচারের সম্মুখীন হওয়ার আগে দেশ থেকে পালিয়ে যান, তাকে নির্দ্বিধায় বলা যায় যে তিনি দোষী এবং তিনি দুর্নীতি করেছেন, না হলে তিনি এভাবে পালিয়ে যাবেন কেন দেশ থেকে। তো পরিশেষে আমি বাজেট সম্পর্কে এটুকু বলি যে বাজেট সম্পর্কে আমার হাসনাত ভাই সুন্দর বলেছেন। বাজেটে বেকার, দেখুন এই যে বেকার সমস্যা সমাধানের জন্য আপনি বলেছেন যে এ সম্পর্কে কোনো কথা নেই, অবশ্যই আছে, এবং দারিদ্র বিমোচন, বেকার কর্মসংস্থান, এ লক্ষ্যে আমার মনে হয় যে এই সরকার যে 2030 সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ থেকে একটু উন্নয়ন
উন্নত দেশের কাতারে যাওয়ার জন্য যে লক্ষ্য, যে গোলগুলো, সেই গোল অনুযায়ী আমার সরকার চলছে। হয়তো এর মধ্যে ঘাত প্রতিঘাত, বিশ্বের পরিস্থিতি, দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে অর্থনীতিতে চ্যালেঞ্জ আসলেও আমি আমার জাতিকে এটুকু বলতে চাই, আমি যতটুকু আজকে সারাদিন বিচার বিশ্লেষণ করলাম, আমি আগামী 6 মাসের মধ্যেই আমার দেশের মানুষ অর্থনীতির যে রেজার্ভ, যে একটা টানপোড়েন, যে রেজার্ভের উপরে যে একটা চাপ পড়েছে, আমি বলতে চাই যে দেখবেন আগামী 6 মাসের মধ্যে আমরা একটা সুখবর পাবো যে আমাদের রেজার্ভটা অনেক অনেক একটা অনেক বড় পর্যায়ে চলে গেছে, এবং আমার দেশটা এই 2030 সালের মধ্যে যে সরকারের যে একটা গেম, সরকারের যে একটা গোল, যে বেকার মুক্ত, দারিদ্র মুক্ত, মোটামুটি একটা উন্নত দেশ, সে দেশে আমরা পরিণত হব ইনশাল্লাহ, যদি এই সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড থাকে এবং এই সরকারের ধারাবাহিকতা থাকে। ধন্যবাদ।